প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 29 নভেম্বর 2024-এর স্নিগ্ধ সকাল। মাগুরা জেলাস্থ মোহাম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমিনুর রহমান ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়ে গেল শুদ্ধাচার আত্ম অনুশীলন প্রতিযোগিতা 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজনে ছিল উক্ত কলেজের জনপ্রিয় শিক্ষক জনাব ওয়াসিউজ্জামান বুলবুল স্যারের প্রাণ প্রিয় ছাত্রদের হাতে গড়া প্রতিষ্ঠান বুলবুল শিক্ষা ফাউন্ডেশন। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় ছিল অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশন, ঢাকা। আগে থেকেই নিবন্ধনকৃত 36 জন ছাত্রছাত্রী 40 দিন ব্যাপী এই নান্দনিক প্রতিযোগিতায় অংশ নেয়। এখানে বলে রাখি, একটি সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম ও তাঁর সহধর্মিণী অধ্যাপক শারমিনা পারভিন। রাশেদুল শারমিনা দম্পতির 2 শিশুপুত্র সাদমান আফসার অর্পণ এবং আদনান রাশেদ দর্পণ যথাক্রমে 1992 এবং 1994 সালে মৃত্যুবরণ করে। এই দম্পতি বিশ্বাস করেন যে তাদের ছেলে দুটি বেঁচে থাকলে তারা সমাজের সকল প্রকার ভালো ও সৎ কাজ করত। এই চিন্তাধারা থেকেই তারা তাদের অকাল প্রয়াত 2টি শিশু সন্তানের স্মৃতির উদ্দেশ্যে যশোর জেলার চৌগাছা উপজেলাধীন মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে 2009 সালে নিজস্ব অর্থায়নে অর্পণ দর্পণ স্মৃতি পাঠাগার স্থাপন করেন। পাঠাগারটি শুরু থেকে স্থানীয় জনগণের বই পড়ার সুযোগ দানের পাশাপাশি সীমিত আকারে জনকল্যাণমূলক কাজ করে আসছে। অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশন চমৎকার একটি মিশন নিয়ে কাজ করে যাচ্ছে, আর সেটি হলো নিজের সামর্থ্য অনুযায়ী সৎ কাজ করা এবং অন্যকে সৎ কাজে উদ্বুদ্ধ করা। এবং প্রতিষ্ঠানটির ভিশন হলো সৎ কাজে প্রতিযোগিতামূলক একটি সমাজ প্রতিষ্ঠা করা। শিক্ষার্থীদের সৎ কাজে উদ্বুদ্ধ করার পাশাপাশি ভালো মানুষ গড়ার প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম, সাবেক সচিব এবং সম্মানিত ডিজি, এনজিও ব্যুরো এবং প্রতিষ্ঠাতা অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান পিপিএম, অবসরপ্রাপ্ত পুলিশ উপকমিশনার, জনাব বাসুদেব মালো, সহকারী কমিশনার ভূমি, মোহাম্মদপুর মাগুরা, জনাব মোহাম্মদ ইউনুস আলী সর্দার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী সালিমা হক মহিলা কলেজ, মোহাম্মদপুর মাগুরা, জনাব সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক, এসেছিলেন মেহেরপুরের গাংনী থেকে। বক্তব্য রাখেন জনাব মাহবুব শাহরিয়ার, এসেছিলেন যশোর থেকে, এবং ঢাকা থেকে এসেছিলেন জনাব শেখ নিউটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান ডিগ্রি কলেজ, মোহাম্মদপুর মাগুরা, এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের সাবেক উপস্থাপক এবং বিটিভির ইংলিশ নিউজ প্রেজেন্টার জনাব সালাহ উদ্দিন আহমেদ, যিনি বর্তমানে কাজ করছেন ভলান্টিয়ার ডিমেনশিয়া এবং ট্রেইনার ডিমেনশিয়া কেয়ারগিভার ট্রেনিং। এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সর্বজন প্রিয় শিক্ষক জনাব ওয়াসিউজ্জামান বুলবুল, সহকারী অধ্যাপক আমিনুর রহমান ডিগ্রি কলেজ, মোহাম্মদপুর মাগুরা।
আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজক যিনি আমাদের হোস্ট শ্রদ্ধেয় অধ্যাপক ওয়াসিউজ্জামান স্যার, আমাদের প্রিয় বুলবুল ভাইকে অনুরোধ করছি কিছু কথা বলবার জন্য। প্লিজ স্যার। মূলত বুলবুল শিক্ষা ফাউন্ডেশন আমি গঠন করি নাই, আমার সাবেক ছাত্ররা করেছে। এর একটা কর্মসূচি আছে, আমাদের কর্মসূচির সাথে অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের কর্মসূচির অনেকটা মিল আছে। আমি সম্প্রতি বিয়ামে সিইটিভি প্রশিক্ষণে গিয়েছিলাম, ওখানে স্যারের সঙ্গে আমার মত বিনিময় হয়েছে। এর জন্য এই বুলবুল শিক্ষা ফাউন্ডেশন এবং অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তোমাদের জন্য একটা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কারণ এটা প্রশিক্ষণ, কিসের প্রশিক্ষণ? আত্ম অনুশীলনের প্রশিক্ষণ। আমি শুধুমাত্র একটা উদাহরণ দিচ্ছি। পলাশবেড়া ইউনিয়নের চেয়ারম্যান আকবর সাহেব, ওনার ছেলে এসএসসি পাশ করার পর আমাদের এই ফাউন্ডেশনের অধীনে যে ছাত্রাবাস, ওনার ছেলেকে রাখবে। তো ওয়াইফকে বলছে যে বুলবুল স্যারের কাছে যে তোমার এই ছেলেকে আমি দিয়ে আসতে পারবো না, কারণ ও তো হাজারো অনিয়ম করবে, আমার সম্মানহানি হবে, পারলে তুমি যাও, আমি স্যারকে বলতে পারবো না। তো ওনার ওয়াইফ নিয়ে আসছে, এসে বলে স্যার আমার এই ছেলেটা হাই স্কুলে আমার ভাই বাড়ি থেকে পড়তো, আমি যতবার ভাই বাড়ি গেছি হাসতে হাসতে গিয়েছি, আসার সময় কাঁদতে কাঁদতে এসেছি। কারণ এত অভিযোগ জানাতো মানুষে, আমার দুঃখ হতো যে আমার পেটে আল্লাহ এত একটা খারাপ সন্তান দিয়েছে, যে এত মানুষের অভিযোগ। আমরা সেই ছেলেটাকে নিয়ে নিয়েছি। এই আত্ম অনুশীলন তার এখান থেকে শুরু হয়েছে। একদিন এই ফাঁকা মাঠে আমি ওর সাথে আধা ঘন্টা কথা বললাম। এই ছেলে দেখলাম তার টেবিলের সামনে লিখে রাখছে আজ থেকে বদলে গেলাম। সেই ছেলে তখন মোহাম্মদপুরে একটা সেন্টার ছিল, এই সেন্টারে ফার্স্ট হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, মাত্র একবার বিসিএস দিয়ে প্রশাসনে চান্স পেয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জের এডিসি মাশফাকুর রহমান লিটন। তো এইটা হচ্ছে আত্ম অনুশীলন। আমি এবার অনুরোধ করব আমাদের আরেকজন সম্মানিত অতিথি জনাব ইলিয়াস হোসেন ভাইকে। জনাব ইলিয়াস হোসেন হচ্ছেন প্রভাষক, সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ। আসসালামু আলাইকুম। যে সকল সম্মানিত অতিথিবৃন্দ ঢাকা থেকে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন এবং আমাদের প্রত্যন্ত অঞ্চলের আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে এত সুন্দর একটা আয়োজন করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার ছেলেমেয়েরা যারা আসছো তোমাদেরকেও ধন্যবাদ। আসলে যিনারা কথা বলছেন বা অনুষ্ঠানটা যে মানের, এখানে কথা বলা আমাদের মতো মানুষ খুব একটা শোভনীয় নয়। তারপর আসলে দাঁড়ালাম, যেহেতু এরকম সুযোগ আল্লাহ পাক আর দেবেন কি না, একটু সুযোগ যেহেতু পালাম একটু কথা বলি। তা যেহেতু স্যার আপনারা অনেক বড় পদে থাকেন, অনেক ফোরামে আপনাদের কথা বলার সুযোগ হয়, কাইন্ডলি যদি কখনো সুযোগ হয় আমাদের এই যে গদরটা, এই মাঠ পর্যায়ে আমরা যেসব সমস্যাগুলো ফেস করি স্যার, যে প্রশ্ন দেখি অসঙ্গতি, আমরা পড়াই একটা আসে একটা, আবার ওই রকম বাচ্চারা কী লিখবে তালকানা হয়ে যায়, আবার আন্দাজের ফল লিখে তাতে আবার একটা রেজাল্ট হয়ে যায়। এই বাচ্চাদেরকে আমরা স্যার শুদ্ধাচার শেখানো কঠিন হয়ে পড়ে স্যার। তো একটু কাইন্ডলি আপনারা এটা একটু ফোরামে তুলবেন। আর একটা বিষয় স্যার, আপনাদেরকে আন্তরিকভাবে এই জন্য ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়াইছি যে আসলে আপনাদের মতো পজিশন থেকে যখন ভালো কাজের পদক্ষেপটা নেওয়া হয়, সেই ইফেক্টটা সমাজে যেভাবে পড়ে, আমরা এই প্রত্যন্ত অঞ্চল থেকে বুলবুল স্যার চেষ্টা করছি, আমি চেষ্টা করতেছি, আমার এই যে তাজুল ভাই একটা অন্য আরও প্রত্যন্ত অঞ্চল থেকে চেষ্টা করে, যে আমার আনিস স্যার আসছে, এরা স্যার আমরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, একদম প্রত্যন্ত গ্রাম বলতে যাব, যে এখানে মোটামুটি যারা আসছে অধিকাংশ এসব সমাজকর্মী। তা আমাদের তো আসলে আমরা এই 50 জন মিলে যা পারি, আপনারা একজন চেষ্টা করলে অনেক কিছু হয়। যে আমরা শুধু শিক্ষকতা না, এই শিক্ষকতার পাশাপাশি আরও একটু এই যে ছোটো কাজ, একদম সিলি মেটার ছোটো কাজ, কিন্তু আমরা যে করার চেষ্টা করি, এই জন্য ভালোবাসেন। এই যে শিক্ষকদের ভালোবাসা পাইছি, গুণীজনের দোয়া পাইছি, আলহামদুলিল্লাহ। আর এই যে তোমাদেরকে যে আজকে যে প্রশিক্ষণটা, শুদ্ধাচার কি বলছে, অন্য দিনের প্রোগ্রামে আজকের প্রোগ্রামে একটা বিশেষ ব্যতিক্রম আছে, সেটা কি তোমরা লক্ষ্য করছো? কি আরও একটা বিষয় আছে, এই জায়গায় সিরিয়াল ধরে নাম থাকে না, আমি কিন্তু এখানে দাঁড়ায় সম্বোধন করতে পারিনি, কারণ আমি সবার নাম জানি না। সেই সুযোগটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। এখানে কিন্তু শুদ্ধাচার শেখানো হয়েছে।
আমাদের এই জায়গা দাঁড়ায় আজকের অনুষ্ঠানে উপস্থিত অমক তারে ধন্যবাদ, সমক তারে ধন্যবাদ, তারপরে ধন্যবাদ, খুব একজন বাদ পড়ে গেলে এই নিয়ে আমাদের ভিতরে একটা ইস্যু হয়ে যায়, সবার নাম বলা হলো, আমার নাম তো বলা হলো না। তো এখানে যদি ব্যানার থাকতো, আমার নাম না বলাটাও আবার অশোভন, এত বড় একটা এত মহা সম্মানী ব্যক্তিবর্গ আছে, নাম না বলে সম্বোধন করাটাও অসুন্দর হতো। কিন্তু আমার ইচ্ছা থাকলেও আমি কিন্তু সেই নাম ধরে ধরে সম্বোধন করার সুযোগটা নেই। তাহলে তেনারা হাতে কলমে আমাদেরকে শুদ্ধাচার শিক্ষা দিলেন। আমরা এবারে আমি আহ্বান করব আমাদের প্রিয় সহকর্মী শ্রীযুক্ত বাসুদেব মালো, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড, মোহাম্মদপুর মাগুরা, তাকে কিছু বলবার জন্য প্লিজ। বস। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে স্যার যে বক্তব্য দিয়েছেন আমার মনে হয় এরপরে আর নতুন করে বলার কিছু নাই, স্যার সবই কভার করেছেন। বাট আলোচনা, আমি যেটা চাবো যে আলোচনা যেন আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আমাদের অধ্যক্ষ মহোদয় বলে গিয়েছেন যে আজকে ছুটির দিন, স্যারের হয়তো আরাম করতে পারতেন, কিন্তু সেটা বাদ দিয়ে তোমাদের সাথে কিন্তু মিট করার জন্য স্যার সেই ভোরবেলা রওনা দিয়ে সকালে এসে পৌঁছে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। যে বিষয়টা নিয়ে আজকে কথা হচ্ছে এটা কিন্তু খুবই আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আমরাও তোমাদের ওই বেঞ্চে কিন্তু আমরাও ছিলাম কিছুদিন আগে, কিন্তু আমরা কিন্তু ধরো সরকারের এত বড় পর্যায় থেকে কর্মকর্তারা এভাবে এসে উদ্বুদ্ধ করবে স্টুডেন্টদেরকে, এটি কিন্তু আমরা দেখি নাই বা আমরা পাইনি। এখন তোমরা এই সুযোগ সুবিধা পাচ্ছ। স্যারও একটা মহতি কাজ হাতে নিয়েছে রিটায়ারমেন্টের পরে। স্যার, যেহেতু আপনি শিশুদের নিয়ে কাজ করেন, আমার দুটো অবজারভেশন আছে। আমি স্যার এর আগে একটা জবে ছিলাম অ্যাটমিক এনার্জি কমিশনে। তো সেখানে আমার যে ডিরেক্টর ছিলেন তিনি পিএইচডি করতে যান, তার ছেলেটার প্রি স্কুলিং স্যার জাপানে হয় আর কি, জাপানে পিএইচডি করেন। তো একদিন ওনার সাথে কথা হচ্ছে, ওই ছেলে ঢাকাতে এসে তাকে একটা ইংলিশ ভার্সন সম্ভবত বা বাংলা ভার্সনই তাকে ভর্তি করাইছে। তো দেখেন ওই ছেলের কয়েকটা কথা থেকে আমরা এবং জাপানের যে স্কুলের যে শিক্ষা ব্যবস্থা তার ডিফারেন্সটা আমার কাছে ওই দিন আমি কিছুটা লার্ন পেয়েছি। সেকেন্ড দিন স্যার আরেকটা ঘটনা ওর সাথেই ঘটছে, আমি এই জন্য এক্সাম্পল দিচ্ছি। আপনি শিশু নিয়ে যেহেতু কাজ করতেছেন, একটা প্যারাগ্রাফ লিখতে দিচ্ছে মাই পেট, ঠিক এইখানেও সেই একই বিপত্তি ঘটছে, পেট, সেখানে একই বিপত্তি ঘটছে। সে লিখবে না, আমার তো পেট নাই। মানে সে একেবারে প্র্যাকটিক্যাল, মানে সে বলতেছে তুমি লেখো যে আমার একটা বিড়াল আছে, বা না না আমি তো লিখবো না, আমার তো পেট নাই, আমি কেন লিখবো। আমাদের প্যারাগ্রাফগুলো কিন্তু এরকম না যে তুমি যদি তোমার একটা পেট থাকতো তাইলে তুমি কি লিখতা। প্রশ্নটা কিন্তু এরকম হইতে পারতো, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। তাকে যদি একটা চিন্তার জায়গা, প্রশ্নটাই যদি এরকম ছুড়ে দেওয়া হইতো যে তোমার যদি একটা পেট থাকতো তাইলে কি টাইপের পেট নিতা তুমি, সেটা সম্পর্কে লেখো, তাইলে কিন্তু ওর আর কোনো আপত্তি ছিল না। কিন্তু যখনই এক কথাই শেষ করে দেওয়া হয়েছে মাই পেট, মানে আমার পেট, ওর কথা হচ্ছে আমার তো কোনো পেট নাই, আমি কেন লিখবো, তাহলে আমার তো সাদা খাতা জমা দিয়ে আসা লাগবে। এবং তাকে কনভিন্স করেও লেখানো গেল না, সে লিখে নাই। স্যার এই দুটো বিষয়ে কিন্তু স্যার মানে আমরা হয়তো বা ভাবতেছি যে তেমন কোনো বিষয়ই না, কিন্তু এডুকেশন সিস্টেমে কিন্তু স্যার গলদ আছে। এই জিনিসগুলো আমরা হয়তো এগুলো খুবই মাইনর স্কেলে, আমাদের এত মেজর স্কেলে সমস্যা আছে সেইগুলাই আমরা ঠিকঠাক করতে পারতেছি না। এত মাইনর স্কেলে চিন্তা করার সুযোগ আছে কি না সেটাও একটা প্রশ্ন আসলে। ওর সাথে স্যার ফ্যামিলির কথা বলেছেন স্যার, মিথ্যার বিষয় যে, আর একটা ওর ইয়ার দিয়ে আমি ডিফারেন্স দিই। লুডো খেলতে বসলে যে বাসায় লুডো খেলা হয়, চুরিচামারি না হলেও লুডো খেলায় মজা হয় না, এটা আমরা সবাই জানি। জেতাও যায় না বা আমরা করি, আনফেয়ার মিন্স করি, কিন্তু ইচ্ছাকৃতভাবেই করি অনেকের সাথে। মজার ব্যাপার হচ্ছে স্যার, ওই ছেলে এটা ধরতে পারছে 2-3 দিন, ধরার পরে ওর বাবার সাথে 7 দিন কথা বলে নেই যে তুমি চিটার, তুমি চিট করেছ লুডো খেলায় আমার সাথে। ওর সাথে 7 দিন কথা বলে নাই, মানে আমার ওই ডিরেক্টর স্যারের সাথে তার ছেলে 7 দিন কথা বলে নাই। কারণ হয়তো জাপান থেকে তাকে শেখানো হয়েছে চিটিং একটা হিউজ অফেন্স, সে সেটাই শিখে আসছে। যখন সে তার বাবা তার সাথে লুডো খেলায় চিট করেছে এবং সে ধরতে পেরেছে, তার সাথে সে 7 দিন কথা বলে নাই। তাহলে স্যার আমরা এই যে বলি যে ওরা উন্নত আমরা অনুন্নত, এই ডিফারেন্সগুলো তো এইখানেই, যে ওদের যে চিন্তা চেতনা আর আমাদের যে চিন্তা চেতনা এর মধ্যে একটা বিশাল ফারাক।
আমাদের স্যার এখন যে সমস্যা যে হিপোক্রেসি, আমি মুখে যেটা বলতেছি স্যার আমি সেটা আসলে মুখেই বলতেছি কিন্তু আমি পালন করতেছি না। আপনি যে উদ্দেশ্য স্যার নিয়েছেন যে মিথ্যা বলা যাবে না, এটা যদি আমরা এই মিথ্যাটাকে বর্জন করলে আমার মনে হয় যে কোনো ধরনের ক্রাইম শেষ। একটা অস্ত্রই হইতে পারে যে মিথ্যা যদি আমি আজকে ছেড়ে দিই, আমি যত বড় সমস্যাই হোক আমি যদি মিথ্যা না বলি, কারণ একটা মিথ্যাকে ঢাকতে আরও 100টা মিথ্যা লাগে। তো এখানে আমি কিন্তু নামগুলো ওইভাবে সাজাইনি যে দায়িত্বের গুরুত্ব অনুসারে, তা না, বরং আমি বরং খেয়াল করেছি যে এখানে যারা কথা বলবেন তারা কখন বললে আগের জনের কাছ থেকে নেওয়া কথাগুলোর ওপর ভিত্তি করে তার মতামতগুলো দিতে পারেন। যেমন এখন আমি অনুরোধ করব, স্যার হচ্ছেন জনাব ইউনুস আলী, আমাদের পার্শ্ববর্তী কলেজের অধ্যক্ষ, সম্মানিত অধ্যক্ষ ইউনুস ভাই আমাদের। স্যার প্লিজ। প্রতিটা সময় আমরা কিছু শিখছি, আমাদের জীবনটাই শিখার। ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী প্রফেসর আজাদ আব্দুল কালাম উনি বলেছিলেন যে মানুষ 2 বছরে কথা বলা শেখে, কিন্তু সঠিক সময়ে সঠিক কথাটা বলতে সারা জীবনেও শেখা শেষ হয় না। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই অনেক কিছু শেখার আছে। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, লেখাপড়া শিখব আমরা বইয়ের পাতায় যা লেখা আছে, আমাদের কারিকুলাম, আমাদের যে সিলেবাস, সেটা পড়েই হয়তো আমরা MA পাস করতে পারবো, PhD করতে পারবো, কিন্তু অনেক কিছুই এর বাইরেও শেখার আছে। সবচেয়ে বড় কথা, জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে, জীবনটাকে মানসম্পন্ন করতে হলে আমাদের মধ্যে কিছু শুদ্ধ আচার যেটা আমাদের দরকার, যেটা আমাদের স্যার একজন সরকারের বড় একজন কর্মকর্তা, বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অবসর জীবনে বসে থাকেন নাই। তার ওনার সুন্দর একটি চিন্তাধারা থেকে যে আমাদের ছেলেমেয়েরা যারা আগামী দিনে এই দেশকে চালাবে, এই দেশকে যারা গড়বে, তাদের কিছু সাধারণ শিক্ষার পাশাপাশি তাদেরকে কিছু ভালো কাজের দিকে মনোনিবেশ করতে হবে। সেই জিনিসটা ওনার উর্বর মস্তিষ্ক থেকে বেরিয়ে এসেছে এবং উনি এই বয়সে, আজকে ছুটির দিন, উনি ঢাকাতে ওনার বাসায় আরাম করার কথা ছিল, উনি ছুটে চলে এসেছেন প্রায় 200 কিলোমিটার দূরে একটা নিভৃত উপজেলা সদরে মোহাম্মদপুরে কিছু ছাত্রদের কাছে ওনার এই চিন্তার খোরাকটা এবং এর থেকে তোমাদের কিছু শিক্ষা লাভের আছে সেটাকে বিলিয়ে দিতে উনি এসেছেন। আমি এই এলাকার মানুষের পক্ষ থেকে স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আরও অনেক অতিথিবৃন্দ এখানে এসেছেন। তোমাদের কাছে আমার একটাই বলা, যেহেতু আজকে জুম্মার দিন, শুক্রবার, সময় আমি বেশি নিব না, তোমাদের কাছে একটাই চাওয়ার যে তোমরা এখানে যারা আছে, আমি জানি সবাই মেধাবী ছাত্র, তাদের মেধা দিয়েই আজকে কলেজ পর্যায়ে আসছে এবং তাদের মেধা দিয়ে আরও উপরে যাবে। তবে জীবনের প্রতিটা পদক্ষেপে নিজেকে শুদ্ধ রেখে এবং অন্যান্যদেরকে শুদ্ধাচার শিক্ষা দিয়ে তোমাদের জীবনকে বিকশিত করবে। তোমরা আলোকিত মানুষ হবে এবং আলোকিত দেশ গড়বে, সেই কামনা করে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাকে সহ সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ। ছাড়ুনি, এই যে রাত ভোর হচ্ছিল যখন, তখন একটা সূর্য ওঠার আয়োজন হচ্ছিল। ঘুম থেকে উঠে দেখি বাড়িতে রান্নাবান্নার আয়োজন। তো অনেক মানুষজন বাজারে যাবে, বাজার করার আয়োজন। চারিদিকে কিন্তু শুধু আয়োজন এবং আয়োজন, কিন্তু অধিকাংশ আয়োজনগুলো কি, সেটা হচ্ছে জীবন কি করে চলবে, খাবো দাবো ঘুমাবো। কিন্তু এখনকার একটা আয়োজনের মুখোমুখি কিন্তু আমরা সবাই। এই আয়োজনটা আসলে জীবন বইয়ে নেয় না, জীবনটাকে একটু এগিয়ে নেয়।
শুধু আমার জীবন এগিয়ে নেয় না, একই সাথে সবার জীবন এগিয়ে নেয়। এই যে সবাই মিলে এগুনো, তার মানে বাংলাদেশ এগিয়ে যাওয়া। আর বাংলাদেশ হচ্ছে যেহেতু কসমোলজির একটা অংশ, তার মানে কসমোলজিও এগিয়ে যাচ্ছে। অরুন্ধতী রায় বলে একজন লেখিকা ছিলেন, তার একটা বই ছিল গড অফ স্মল থিংস, ছোট ছোট জিনিস মিলে একটা বড় জিনিস হয়ে যাওয়া। মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছি আমরা, ওনার একটা কাব্যগ্রন্থ আছে তিলোত্তমা সম্ভব কাব্য, মানে তিল তিল করে উত্তম। তিলোত্তমা তিল তিল করে উত্তম, মানে আমরা একবারে বড় হয়ে উঠি না। যেমন এই আয়োজনটা তো 40 দিনের আয়োজন, আমরা মনে হয় অলরেডি দেখে ফেলেছি। 40 দিনের আয়োজন না, এখানে কয়টা প্রশ্ন করতে হবে আমাদের? প্রত্যেক দিন 11টা করতে হবে। এটা কয় তারিখ থেকে কয় তারিখ এটা কি জানি আমরা? 1 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত। এই যে 40 দিন এই কাজটা আমাদের করতে হবে, তার মানে তিল তিল করে আমাদেরকে তৈরি করতে হবে। আমি আবারও বলছি, তিল তিল করে আমাদের তৈরি করতে হবে। এর কারণটা কি? প্রত্যেকটা তিলের ভিতরে কি আছে? এর মধ্যে এই যে তিলকে একটু তাল বানিয়ে ফেলি, 3টা বড় তালের কথা আমরা এখানে বলছি। এই 3টা বড় তালের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে শিক্ষিত শ্রেণীর মানুষের স্বার্থপরতা আর আত্মকেন্দ্রিকতা। তার মানে আমরা সবাই এখানে যারা আছে, আমরা বলছি যে আমরা শিক্ষার জন্য এসেছি, তো যে শিক্ষিত হবে সে আবার স্বার্থপর হবে কেন, আত্মকেন্দ্রিক হবে কেন? তারপরে আরেকটা কথা এখানে আছে, প্রতিহিংসা পরায়ণতা। তার মানে আমরাই শিক্ষিত মানুষ, আমরাই প্রতিহিংসা পরায়ণ। আরেকটা পয়েন্ট এখানে আছে, আমরা যারা দেখবো, একটু নোটবুক সবার কাছে পৌঁছে গেছে না? আমরা কিন্তু আরেকটা জিনিস দেখছি যে পারস্পরিক আস্থাহীনতা। এই যে অনেক কাজের আয়োজন হয়, অনেক কিছুই চলে, কিন্তু আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। তো আমি আবার পুরনো জায়গায় ফেরত আসছি, যে জায়গায়, সেটা হচ্ছে আমি যদি নিজেকে তৈরি করতে চাই, তো আমাকে তিল তিল করেই তৈরি করতে হবে, স্টেপ বাই স্টেপ তৈরি করতে হবে। আজকের আমি আর কালকের আমির মধ্যে পার্থক্য তৈরি করতে হবে। ঈসা আলাইহিস সালাম, যিশু, উনি একটা কথা বলেছিলেন, আমি একই নদীতে প্রতিদিন গোসল করি না। আমি একই নদীতে প্রতিদিন গোসল করি না, মানে পানি প্রবাহমান, চিন্তা প্রবাহমান, নিজের ডেভেলপমেন্টটাও প্রবাহমান। অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশন আমাদের একটা প্রবাহমানতার দিকে নিয়ে যাচ্ছে, মোহনার দিকে। মোহনার দিকে যখন যাই, নদী ছোট হয়ে যায় না, অনেক বড় হয়ে যায়। আমরা এইভাবে তিল তিল করে উত্তম হয়ে উঠব। আর আশা করছি আপনাদের সবার সাথে আমাদের নিয়মিত দেখা হবে, আমরা খোঁজ খবর নেব। আসুন আমরা নিজেদেরকে তিল তিল করে উত্তম করে গড়ে তুলি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাকে তিল তিল করেই উত্তম হতে হবে আমাদের সবাইকে। আমি সিরাজুল ইসলাম ভাইকে অনুরোধ করব, সম্মানিত অতিথি আমাদের, এবং উনি আমাদের গাইড, মেহেরপুরের গাংনী থেকে এসছেন। স্যার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। সামনে যারা আছে এবং সামনে যারা আছে সবাইকে শুভেচ্ছা। তা আমি শুধু একটি বিষয় যুক্ত করতে চাচ্ছি, সেটি হলো শুদ্ধাচার অনুষ্ঠানটা আত্মশুদ্ধাচার অনুষ্ঠান। আমি অন্যকে শুদ্ধ করব না, কাকে শুদ্ধ করব? তাহলে আত্মশুদ্ধাচার অনুষ্ঠান। আত্মশুদ্ধাচার অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে আজকের আমার সঙ্গে গতকালকের আমার প্রতিযোগিতার মধ্যে দিয়ে নিজেকে এক ধাপ এগিয়ে নেওয়া ভালো কাজে। শিক্ষার সংজ্ঞাতেই আমাদের ধারণাটা ভুল আছে। আজ পর্যন্ত আমাদের কোনো শিক্ষক শক্তভাবে এটি বলেন নাই যে শিক্ষা কাহাকে বলে। শিক্ষা মানে স্কুলে আসা যাওয়া, বই পড়া, পরীক্ষায় প্রশ্ন উত্তর দেওয়া, নাম্বার পাওয়া, রেজাল্ট ভালো করা, এবং ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাওয়া, সে ঘুষ খাওয়া হোক আর চুরি চামারি করা হোক আর যাই হোক, একটা ভালো চাকরি করা। আসলে কি তাই? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যা মানুষের বা প্রাণীর মধ্যে প্রবেশ করলে তার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। মানুষ না, প্রাণীর মধ্যে যা প্রবেশ করলে তার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে, তাকে শিক্ষা বলে। কি? সার্কাসের বাঘ কামড়ায় না, ওর স্বভাব কামড়ায় না, কিন্তু সার্কাসের বাঘটা কামড়ায় না কেন? তাকে শেখানো হয়েছে কামড়াতে হয় না, তাই না? ঠিক তেমনিভাবে মানুষ দুর্নীতি করবে না যদি তার মধ্যে শিক্ষা ঢুকে থাকে। শিক্ষা তাকে নিষেধ করবে, এটা খারাপ কাজ, এটা করো না,
ঘুষ খাবে না, অন্যের কাছ থেকে বাটপারি করে টাকা পয়সা নেবে না, অন্যের জমি দখল করবে না। প্রতি মুহূর্তে শিক্ষা তাকে নিয়ন্ত্রণ করবে। আমরা কি সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি? আমি আমাদের কথা তোমাদের কথা বাদ দিই, এই বড় বড় চাকরি যারা করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, ডিসি, এসপি, সব, যদি আমরা সেই শিক্ষা শিক্ষিত হতাম, বিশ্ববিদ্যালয়ের সেরা রেজাল্ট করে একজন ঘুষ খায়, সেরা ছাত্র মধ্যে ডিসি হয়, ঘুষ খায়, সেরা ছাত্ররা ডাক্তার হয়, ঘুষ খায়, সেরা ছাত্র ইঞ্জিনিয়ার হয়, ঘুষ খায়। অর্থাৎ সেই শিক্ষা তার মধ্যে নাই বলে তার শিক্ষা তাকে নিষেধ করেনি এই কাজটা তুমি করো না। এবং এই কাজটি সচিবরা পারবে না, এই কাজটি এসপি পারবে না, ডিআইজি পারবে না, এই কাজটি একমাত্র শিক্ষকরাই পারবে। যদি আমরা শিক্ষকরা সে দায়িত্ব নিই, যদি আমরা শিক্ষকরা প্রাণান্তিক চেষ্টা করি আমার ছেলের মধ্যে ওই জিনিসটা ঢুকানোর জন্য যে তোমার মধ্যে পরিবর্তন আসতে হবে, তুমি মিথ্যা কথা বলবা না, তুমি অন্যায় করবা না, ফাঁকিবাজি করবা না, নকল করবা না, ইত্যাদি ইত্যাদি, আমরা বোধহয় ওই শিক্ষাটা দিতেও পাচ্ছি না। আমরা স্যাররাও গার্জেনদের সাথে সমানে তাল মিলিয়ে বলছি তুমি নাম্বার পাও, নকল করে পারো, যেভাবে পারো নাম্বার বেশি পাও, বেশি রেজাল্ট করো, ডিসি হও, এসপি হও, এই বিশেষ ক্যাডার হও, ব্যাস জীবন সফল। তারপর তুমি চুরি চামারি যাই করো করো, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, গার্জেনেরও আপত্তি নাই, শিক্ষকও গল্প করবে গলা উঁচু করে আমার এই ছেলে আমার ম্যাজিস্ট্রেট হয়েছে, 3টে ছেলে আমার ডাক্তার হয়েছে, তারা সব দুর্নীতি করছে, এটা বলে না। আমাদের আজকে যে আমরা মিথ্যায় থেকে সরে আসি, আমাদের ইতিবাচক পরিবর্তন হোক সত্যের দিকে। এই একজন রিটায়ার্ড মানুষ, কি বলবো, ওনার সম্বন্ধে বলতে গেলে তো উনি একটা কি বলবো, একটা প্ল্যাটফর্ম হতে পারে ওনার সম্বন্ধে বলাটা। একেবারে ব্যতিক্রমী একটি মানুষ রিটায়ার করে, তারপরে টাকা পয়সা সারা জীবনে যায়, নানানভাবে উপায় করে, যেটা উপায় করে ছেলেপিলিকে দেয় এবং নিজেরা ভোগ ফুর্তি করে, আনন্দ ফুর্তি করে, তাদের অন্যের জন্য ভাবার সময় নেই। ঢাকায় থেকে এইখানে 9:30 পৌঁছেছেন আপনি না? ঢাকায় থেকে 9:30 পৌঁছানো আমাদের ছেলেপিলিকে বললে আব্বা সম্ভব নাকি, 8টা আগে তো উঠতেই পারবো না, উনি 9:30 এখানে পৌঁছেছেন। এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত। উনি যে চাকরিটা করতেন খুব নবাবী চাকরি, এদেশে যারা চাকরি প্রার্থী তাদের মধ্যে সোনার হরিণ যেটা বলা যায়, উনি সেই চাকরি করতেন, সচিব পর্যায়ে থেকে রিটায়ার করেছেন, ওনার কিছু দায় ছিল না, কিন্তু ওনার মধ্যে ওই শিক্ষাটা ছিল। ওনাকে চাকরি জীবনে দুর্নীতি স্পর্শ করতে পারেনি, পরিবার থেকে হোক আর বিদ্যালয় থেকে হোক, যে কোনো একটা জায়গায় থেকে ওই শিক্ষাটা তার মধ্যে ছিল যে অন্যায় করো না, চুরি চামারি করো না, মিথ্যা কথা বলো না। উনি তার জীবনটা কাটিয়েছেন এভাবে। এবং এই বয়সে একটি উপলব্ধি এসেছে যে আমি ভালো থাকলাম, চেষ্টা করলাম। উনি একবারও বলবেন না যে আমি খুব ভালো আছি, আমি খুব ভালো, উনি বলবেন যে আমি চেষ্টা করেছি ভালো থাকার জন্য। তো এরকম আরও অনেকগুলো মানুষ এই দেশে যদি ভালো হয়ে যায়, তাহলে দেশটার পরিবর্তন হবে। দেশটা পরিবর্তন হলে এই দেশের নাগরিকরা সুখে স্বাচ্ছন্দ্যে বাস করবে। তো তোমরা একটা ধারণা তো পেলে না আমাদের কার্যক্রম সম্বন্ধে, বিশেষ করে অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশন যেটার, সেইটার যে কাজকর্ম এবং সেখানে তোমরা কিভাবে যুক্ত হবে, এই কথাগুলো আমরা পরে আমাদের মুখ্য আলোচক, সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্যদের কাছ থেকে শুনবো। তোমাদের কাছে কিন্তু একটা করে প্যাকেট যাবে প্রত্যেকের কাছ থেকে, ওটা তোমরা সযত্নে রক্ষা করো, আর এটা মাঝে মাঝে উল্টে দেখো, তবে শব্দ না করে, যাতে করে আমরা সুন্দর করে আমাদের সভার কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। তবু আমি অনুরোধ করব আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম স্যারকে আমাদের বক্তব্য দিয়ে পর্বটি শুরু করতে। ধন্যবাদ স্যার, প্লিজ। সকলকে শুভেচ্ছা। আমার অনেক সম্মানিত অতিথি এখানে এসছেন, সবার নাম জানা সম্ভব হয়নি, তার সকলের প্রতি আমার শুভেচ্ছা। এখানে অবশ্য এসিল্যান্ড বাসুদেব আসছে, তার সাথে আমার আগে পরিচয় হয়েছে, উনি কষ্ট করে এসছেন। আমাদের বুলবুল সাহেবের আমন্ত্রণে আমরা এসেছি। আমি অনেক শ্রদ্ধা তার প্রতি এবং তার যে কর্মকাণ্ড, এটা আমি অভিভূত হয়েছি। বাংলাদেশে উনার মতো মানুষ যদি বেড়ে যায়, যদি বাড়ানো সম্ভব হয় আর যদি বেশি হয়, বাংলাদেশকে আসলে সত্যিকার অর্থে একটা ভালো দেশে পরিণত করা সম্ভব। আর এখানে যারা শুধু আছেন, আপনি বোধহয়
এখানকার অধ্যক্ষ প্রিন্সিপাল মহোদয় এসছেন। তো আমার যেটা এখানে আসা যে কারণে আমি খুব অভিভূত, এখানে ব্রাইট ছেলেমেয়েরা তোমরা আছো, অনেক সুন্দর চেহারা, সুন্দর ভবিষ্যৎ তোমাদের অপেক্ষা করছে। তো আমি যে কথাটা সবসময় বলি যে আমি একটা সেক্রেটারি, সরকারের সর্বোচ্চ পদে চাকরি করে এখন যে কাজটা করছি এটা কিন্তু সেক্রেটারির কাজ না, বাট আমি কেন করছি এই ব্যাখ্যাটা আমার একটু দেওয়ার প্রয়োজন আছে, যেটা দিয়ে আমি শুরু করি। আর কথাগুলো অনানুষ্ঠানিক, ইনফর্মাল হচ্ছে, আমি খুব ফর্মালি কথা বলছি না, তোমাদের বোঝার সুবিধার্থে, সবার বোঝার সুবিধার্থে। সেটা হলো যে আমার দুটো ছেলে মারা যায় অর্পণ দর্পণ, এটা হলো 92-94-এ। তো তখন মানে প্রশ্ন আসে যে এই ছেলে দুটোকে মানে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা, মৃতদেরকে বাঁচিয়ে রাখার তো অন্য কোনো উপায় নেই। তো এই জন্য আমরা একটা ফাউন্ডেশন করি, অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশন। কিন্তু যে বিষয়টা ইম্পর্টেন্ট হয় যে এই ফাউন্ডেশনের কাজ কী হবে, তো তখন প্রশ্ন আসে যে এরা যেন মানে আমরা বলি যে বাচ্চারা ফেরেশতা, কারণ যেহেতু আমার বাচ্চা ছোটো বয়সে মারা গেছে, তাই ফেরেশতারা তো খারাপ কাজ করে না, সব ভালো কাজ করে, তাই না? মানে খারাপ কাজ করার কথা না। তা হাইপোথিসিসটা এরকম হয় যে এরা যদি ফেরেশতা অবস্থায় মারা না যেত, যদি এইভাবে বড় হতো, তাহলে তারা কি করতো? তাহলে তারা দুনিয়ার ভালো কাজ করতো, যেহেতু ফেরেশতারা খারাপ কাজ করে না। তাহলে এই ফাউন্ডেশন দুনিয়ার যত ভালো কাজ আছে সেই ভালো কাজ করবে। পরের প্রশ্ন হলো যে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে কি সব ভালো কাজ করা সম্ভব? সম্ভব না। যে কারণে আমরা কাজটাকে দুই ভাগে ভাগ করি। এক হলো যে আমার সামর্থ্য অনুযায়ী আমি ভালো কাজ করব, আর একজনকে বলবো যে তোমরাও ভালো কাজ করো, তাহলে আমার পারপাসটা সার্ভ হয়। তা এখন সামর্থ্য অনুযায়ী ভালো কাজ করার জন্য আমার একটা পাঠাগার আছে, অর্পণ দর্পণ স্মৃতি পাঠাগার। সেই পাঠাগারের মাধ্যমে আমরা কিছু ভালো কাজ করি। ভালো কাজ করি মানে অনেকটা এনজিও ধরনের কাজ, ধরো শীতকালে কম্বল বিতরণ, বা মহিলাদের প্রশিক্ষণ দেওয়া, তারা যাতে সেলাইয়ের প্রশিক্ষণ, বা তারা আচার তৈরি করবে কিভাবে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কাজ পাঠাগার থেকে করা হয়। আর অন্যকে উদ্বুদ্ধ করার জন্যই আমি লেখালেখি শুরু করি। আমি একজন লেখকও বটে, কিন্তু লিখতে গিয়ে যে প্রশ্নটা আসলো যে আমার কথায় একজন ভালো কাজ কেন করবে? ধরো একজন 1000 টাকা ইনকাম করে, তা আমি বললাম যে তুমি 50 টাকা দান করো, সে আমার কথায় কেন দান করবে? তার মানে আমি কে? তখন প্রশ্ন আসলো যে সমাজে মানুষ ভালো কাজ কেন করে? দেখা গেল যে মানুষ সাধারণত ধর্মীয় কারণে ভালো কাজ করে। এক হলো যে বেহেশতে পাওয়ার একটা ভবিষ্যৎ, মানে পরকালে শান্তি পাওয়া, বা দোজখের কষ্ট থেকে রক্ষা পাওয়া, ইত্যাদি ইত্যাদি। তাহলে ধর্ম একটা বড় বিষয়, যে কারণে আমি ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করি। তা ধর্ম নিয়ে পড়তে গেলে দেখলাম যে আসলে ধর্মে আমি যে বলছি যে ভালো কাজ করবই, আমার কথা না, এটা হচ্ছে ধর্মের কথা। যেমন ধরো কুরআনে বলছে, সূরা মুলক একটা সূরা আছে, তোমরা কি জানো বোধহয় যে কুরআনে 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। এই সূরা মুলকে বলছে, এটা 2 নম্বর আয়াতে, যে তোমাদের মধ্যে সৎ কাজে কে এগিয়ে আছে সেটা পরীক্ষা করার জন্যই আমি জন্ম এবং মৃত্যুর ব্যবস্থা রেখেছি। তার মানে কি? তুমি সৎ কাজ করবা বলেই আমি তোমাকে সৃষ্টি করেছি। আবার সনাতন হিন্দু ধর্মের সার কথা স্বামী বিবেকানন্দ বলছে যে জীবে প্রেম করে যেইজন, জি, আমাদের মাঝে একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এসছেন, ওনার নাম, উনি গাংনী থেকে এসছেন তোমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। গাংনী মানে মেহেরপুরের একটা উপজেলা। উনি সকাল থেকে, ওনার বয়স 70 ঊর্ধ্ব। তোমাদের মানে টানেই বলতে পারো যে তোমরা যে এরকম একটা অনুষ্ঠানে আমাদের যে আত্মশীলন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যাচ্ছ, এই শুনে উনি অভিভূত হয়ে গাংনী থেকে রওনা দিয়ে চলে এসছেন। ওনার জন্য একটা আমরা হাততালি দিতে পারি। তা ওনার প্রতি আমার শ্রদ্ধা। তো যেটা বলছিলাম যে ধর্মের কথা বলছিলাম, তাই তো? কোন জায়গাতে রাখলাম বলো তো, মনে? হ্যাঁ বলো। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলছে
যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিত ঈশ্বর। তার মানে কি সমস্ত বেদ উপনিষদ বা ধর্মের সার কথা হচ্ছে উনি বলেছেন এক লাইনে যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিত ঈশ্বর। আর সূরা মুলকে বলছে তোমাদের মধ্যে সৎ কাজে কে গিয়ে আছে তা পরীক্ষা করার জন্য আমি জন্ম মৃত্যুর ব্যবস্থা রেখেছি। মোরালেস মানেটা কিন্তু এক। তার মানে ধর্মে বলা হচ্ছে যে ভালো কাজ করার জন্যই আমি মানুষ সৃষ্টি করেছি বা মানুষের সৃষ্টি হয়েছে। কিন্তু বাস্তবে কি মানুষ ভালো কাজ করে? করে না। অনেকে বলে যে আমি মানুষের উপকার করি না, তার কারণ উপকার করলে বিপদে পড়তে হয়, বলে না? এই যে কথাটা বললাম যে আমি ভালো কাজ করি না তার কারণ উপকার করলে বিপদে পড়তে হয়, এই কথাটা কিন্তু ধর্মের বাইরে, এটা কোরআনের বাইরে, বেদ উপনিষদের বাইরে, কিন্তু আমরা বলি না। কেন বলা হয় এইটা নিয়ে যখন আমি একটু গবেষণা শুরু করলাম যে কেন এটা আমরা বলি, হয়তো নামাজ পড়ে উঠেই সে কিন্তু এই কথা বলছে। কেন এটা আমি দেখলাম যে আমাদের ভারত উপমহাদেশে ধর্মটা কখনো ওই চার দেয়ালের বাইরে আনা হয় নাই। সব চার দেয়ালের মধ্যে আল্লাহ আমাকে রক্ষা করো, ঈশ্বর আমাকে রক্ষা করো, কিন্তু এটাকে কেউ চার দেয়ালের বাইরে আনে নাই। যে কারণে আমাদের দেশগুলোতে ধর্ম এবং কর্ম রেল লাইনের মতো প্যারালাল চলে গেছে, ধর্মে ধর্মের জায়গায়, কর্মে কর্মের জায়গায়। এতে যে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যিনি ঘুষ খাচ্ছে তিনিই নামাজ পড়ছে, যিনি নামাজ পড়ছে তিনি, যিনি পূজা অর্চনা করছেন তিনিই খারাপ কাজ করছেন। কারণটা কি? এখানে ধর্ম এবং কর্ম মাঝখানে একটা বিশাল ফাঁক রয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে সবাই ভালো কাজ করুক, তাহলে এই যদি অবস্থা হয় তাহলে কীভাবে হবে? তখন আবার চিন্তা হলো যে তাহলে এটাকে যদি আমি মানুষ ভালো কাজ উদ্বুদ্ধ করতে চাই তাহলে আমি কি করব? তাহলে ধর্ম এবং কর্মের গ্যাপটা কমিয়ে আনতে হবে। কিভাবে কমানো যায়? তো এইটা অনেক চিন্তা করে দেখলাম, তাহলে ধর্ম এবং কর্মের মাঝখানে কি আছে? এইটা অনেক চিন্তা করে দেখা গেল যে মাঝখানে আসলে আছে হলো মিথ্যা। কিভাবে? একজন বৃদ্ধ তার নাতি ছেলেকে নিয়ে ঘাড়ে তাকে বসিয়ে বেড়াতে বেরোছে, পথে শুনলো সামনে একটা চোর মারা হচ্ছে, চোর ধরা পড়েছে, তাকে পিটাচ্ছে সবাই। তা বাচ্চাটা বললো দাদু আমি চোর দেখবো। এখন তার রিকোয়েস্টে ওই ভিড়ের দিকে ভিড়ে যাচ্ছে, কিন্তু সে যেহেতু দাদুর ঘাড়ের পরে বসে রয়েছে সে বললো দাদু আমি দেখছি, এ তো চোর না, এ তো মানুষ। এখন দেখো যারা চোরকে পিটাচ্ছে তারা বলছে এটা চোর, যারা দেখছে তারা বলছে চোর, কিন্তু ওই বাচ্চাটা শুধু বলছে যে মানুষ। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে তার চোখে এখনো সামাজিক যে মিথ্যা এই ছাপটা এখনো পড়ে নাই। এই আস্তে আস্তে বলবে যে ও চোর। সত্য ঘটনাটা কি? সত্য ঘটনা হলো যে চোরকে মারা হচ্ছে সে আসলে 2 দিন তার বাড়িতে কোনো খাওয়া দাওয়া হয়নি। তার বৃদ্ধ দাদি খাওয়া সহ্য করতে পারতে ক্ষুধার কষ্টে বলছে যে তুই যেখানতে পারিস আমার ভাত এনে দে। সে হোটেলে ওই ভাত চুরি করতে গিয়ে ধরা পড়ছে, তখন তাকে পিটানো হচ্ছে। যদি এই বাচ্চার চোখ দিয়ে দেখা হতো তাহলে জিজ্ঞেস করতে তুই চুরি করছিস কেন, ভাত চুরি করতে আসলি কেন? তখন সে কিন্তু কাহিনীটা বলতো যে আমরা 2 দিন খাইনি, আমার দাদির কারণে চুরি। তখন কিন্তু কেউ তাকে মারতো না। এখনও সমাজ এরকম পৌঁছে যায়নি, কেউ না কেউ তাকে 1 কেজি চাল কিনে দিতে বলতে তোরা সবাই গিয়ে খা। তাহলে সমস্যাটা তৈরি করছে কি? মিথ্যা। কারণ আমাদের ধর্ম এবং কর্মের মাঝখানে মিথ্যা ঢুকে পড়েই এই সমস্যাটা তৈরি করছে। যে কারণে আমরা প্রথম থেকে যেটা চেষ্টা করলাম যে মিথ্যামুক্ত সমাজ কী করে করা যায়, তখন আমরা একটা করলাম যে সুপরিকল্পিত উপায়ে মিথ্যামুক্ত সমাজ গঠন সম্ভব বাংলাদেশে। এটা বলে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা একটা সেমিনার ডাকলাম। সেখানে তখন যে ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন ওনাকে দাওয়াত দিলাম, ঢাকা ভার্সিটির অনেক প্রফেসর ওখানে আসলো। তো ওখান থেকেই আমরা আর একটা ওয়ার্কশপ করলাম যে মানুষ মিথ্যা কথা বলে কেন এবং এটা কিভাবে দূর করা যায়। তা ওইখানে 8 ভাগে ভাগ করা হলো। কেন মানুষ মিথ্যে কথা বলে, কোথায় বলে? যেমন ধরো ক্লাসে মিথ্যে কথা বলো টিচারের কাছে, কেন? হয়তো তুমি পড়া পারো না, তুমি বললে যে একটা কিছু বলে না, বা সংসারে মিথ্যে কথা বলে, মিডিয়াতে মিথ্যা কথা বলে, কাজের ক্ষেত্রে মিথ্যা কথা বলে। এইভাবে 8 ভাগ করা হলো। কাজ হলো যে মিথ্যা কেন বলে, এটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি। যাই হোক, ওখানে একটা সুপারিশ ছিল যে মিথ্যা কথা করাটা পরিবার থেকে শুরু করতে হবে, বাচ্চাদের থেকে শুরু করতে হবে।
এইটা তার কারণে আমরা মেহেরপুরে, যে কারণে ওনাকে বললাম, ওনার গাংনীতে মেহেরপুরে আমরা একটা প্রোগ্রাম করলাম, সেটা হলো বাচ্চাদের নিয়ে, যে সত্য অনুশীলন প্রতিযোগিতা আমরা একটা আয়োজন করলাম, যে সেখানে 115 জন বাচ্চা অংশ নিল। তারা গেল যে 30 দিন তারা সত্য কথা বলবে, মিথ্যে কথা বলবে না, এবং সব ধরনের ভালো কাজ করবে। ছোট বাচ্চা, তোমাদের মতো বয়স কিন্তু এর প্রথম, আমরা কিন্তু তোমাদের বয়সের কাউকে করি নাই। তো ওই বাচ্চারা 3-তে পড়ে, 5 পড়ে। তা দেখা গেল যে এত খুশি তারা, কম্পিটিশান, যে এক পাশ মিথ্যে কথা বলা যাবে না, সব ভালো কাজ করবে। তা গার্জিয়ানরা বললো, স্যার এটা 12 মাস চালানো যায় না। তার কারণ হচ্ছে যে মা বাবাকে মোটেই ডিস্টার্ব করে না তারা, মা বাবা যা বলে তাই করে, এবং খুশি সাংঘাতিক গার্জিয়ানরা। এবং আমার একটা টিচার বলছে, স্যার এইরকম দেখি তাই। ওখানে একটা ছিল যে সারাদিন তারা ভালো কাজ করবে, শুধু একটা ভালো কাজের কথা সে ওই নোটবুকে লিখবে, তোমাদের যেটা দেওয়া হয়েছে সবটাই ওখানেও একটা জিনিস আছে। তো এখন যেহেতু অনেকগুলো ভালো কাজ ওরা করে, এই জন্য কী ভালো কাজ করছে এটা বলার জন্য 1 ঘন্টা আগে তারা স্কুলে বসে থাকে, যে ক্লাস টিচারে বলে, যে মানে শোনানোর জন্য যে আমি এই কাজটা করছি। হয়তো সে একটা মারামারি হচ্ছিল, বাচ্চারা সে গিয়ে থামিয়ে দিয়েছে, বা একজনকে সে একটা চকলেট দিয়েছে, বা তার ছোটো বোনকে সে পড়িয়েছে, যাই করুক না কেন, এই বলার জন্য ওরা অনেক আগে স্কুলে চলে আসে ক্লাস টিচারের পিছনে ঘুরে। এই বিষয়টা আমার মেহমান যিনি এসছেন শ্রদ্ধেয়, উনি আরও বলতে পারবেন ভালো, যেহেতু উনার তত্ত্বাবধানে এটা হয়েছিল। তো এটাতে আমি খুব অভিভূত হই যে কত। আর ওখানে অনেকগুলো, যেমন আমরা 115 জন বাচ্চাকে করলাম, কিন্তু বাচ্চা তো অনেক, ওরা ধরছে যে আমাদের কেন নোট বই দেয় না, আমরা তো সত্যি কথা বলি, ভালো কাজ করি। তখন আমার মনে একটা অপরাধবোধ জাগে যে বাচ্চারা ভালো হতে চায়, আমরা কিন্তু তাদের ভালো করতে পারছি না। তো এই অভিজ্ঞতা নিয়ে আমি প্রাইমারি স্কুলে যিনি মহাপরিচালক হচ্ছে, ওখানে একটা অ্যাপ্লিকেশন দিলাম যে আমি এটা আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই। কিন্তু ওই যে মিথ্যামুক্ত, যেটা মানে আমাদের সমাজে মানে এই জিনিসটা কেউ পছন্দ করে নাই, তখনকার আমি পাই নাই। যেহেতু আমি সচিব মানুষ, ওরা কিছু বলতেও পারে না সামনের পরে। তো অনেকদিন পরে একজন অফিসার বললো যে স্যার আপনার এই কথাটা চলবে না। তা আমি বললাম কেন? তা বলছে, স্যার সমাজে যারা মিথ্যে কথা বলে, সেও তো স্বীকার করে না যা মিথ্যে কথা বলে, কেউ তো স্বীকার করে না যা মিথ্যে কথা বলে। আবার দেশ যে মিথ্যামুক্ত করবেন তার মানে কি বাংলাদেশ মিথ্যে কথা বলে, ফলে এটা চলবে না। সেই সময় তোমরা জানো দুর্নীতি দমন কমিশন আছেন আমাদের দেশে, নাম শুনছো? তো ওদের একটা এজেন্ডার মধ্যে আছে যে মানে দুর্নীতির মূল উৎস বের করতে হবে, তারপরে সেটা প্রতিকারের ব্যবস্থা নেবে। এইটা হলো ওদের কাজের মধ্যে একটা। যদিও দুর্নীতি দমন কমিশন এত ব্যস্ত থাকে যে এই কাজটা করার তাদের সময় কম। তো আমি একটা ধারণাপত্র তাদেরকে দিলাম যে বাংলাদেশে যত ধরনের দুর্নীতি হয় তার 3টা কারণ। এক, আমাদের শিক্ষিত শ্রেণীর মানুষের স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিক চিন্তা। একটা বার কীভাবে? ধরো আমাদের যারা চাকরি করে, যারা ঘুষ খায়, সে কিন্তু তার ঘুষের দিকে নজর। এই ঘুষের কারণে যে একটা ব্রিজ ভেঙে পড়বে কিনা এটা নিয়ে কিন্তু তার মাথা ব্যথা নেই। সে বলছে যে আমার তুমি 1 লাখ টাকা দিয়ে যাওয়ার কথা। ফলে সে আর ওটা চিন্তা করে না। যে ধর খাদ্যের ব্যবসা করে, সে লাভের জন্য খাদ্যে ভেজাল দিচ্ছে, কিন্তু এই ভেজালের কারণে কারোর ক্যান্সার রোগ হবে কিনা এটা নিয়ে কিন্তু তার কোনো মাথা ব্যথা নেই। বা এখন তোমরা জানো যে সবাই বলছে যে বাংলাদেশ এখন বসবাসের অনুপযুক্ত, এখানে থাকা যাবে না। তাহলে তারা দেশের বাইরে চলে যাচ্ছে যাদের টাকা আছে, কিন্তু যারা থাকবে তাদের কি হবে এইটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। ফলে হচ্ছে কি যে আমাদের শিক্ষিত শ্রেণীর মানুষের এই স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক চিন্তা বাংলাদেশে যত ধরনের দুর্নীতি আছে, অপরাধ আছে, 1 নম্বর কারণ এটা। 2 নম্বর কারণ হচ্ছে প্রতিহিংসা পরায়ণতা। আমি যে ভালো আছি কি কেন এটা তুমি সহ্য করতে পারছো না, বা আমি তোমার ভালোটা সহ্য করতে পারছি না। এই বাংলাদেশে যত আগুন দেওয়া হয়, বা তোমার যে ফসল ধরো বিষ দিয়ে মেরে ফেলছে, গবাদি পশু, এটা ওটা, এগুলো কি প্রতিহিংসা পরায়ণতা, আউট অফ জেলাস, ঈর্ষা পরায়ণতা থেকে, সে যাতে ভালো না থাকে। এটা হলো 2 নম্বর কারণ, প্রতিহিংসা পরায়ণতা। আমরা লোভ এবং অন্যের এটা আমরা সহ্য করতে পারি না। 3 নম্বর কারণ হচ্ছে আস্থাহীনতা। ধরো তুমি বাড়ি গিয়ে বললে যে স্যার একটা কথা বলছিল একজন সচিব স্যার যে উনি খুব ভালো কাজ করছেন, তোমার মায়ে হয়তো বলবে
যে খোঁজ দিয়ে দেখো স্যারের কোনো ধান্দা আছে। মানে বিশ্বাস, আমাকেও বিশ্বাস করছে না যে আমি ভালো কাজ করতে পারি, বা আমিও তোমাকে বিশ্বাস করছি না তুমি ভালো কাজ করতে পারো। এইটার সর্বশেষ উদাহরণ তোমাকে, আস্থাহীনতা সমস্যা তৈরি করে কোথায়? তোমরা এই খবর রাখো কি না যে কয়েকদিন আগে একটা ছেলের বিরুদ্ধে অভিযোগ আসছে তার মাকে মেরে ফ্রিজে ঢুকিয়ে রাখছে, শুনেছো তোমরা কাহিনীটা? ঠিক আছে, কোনো মানুষ কি বাংলাদেশ থেকে বলছে যে এটা মিথ্যে কথা, তোমরা এটা করো না বলছে? মানুষ কি বলছে? হতেও পারে। তাহলে দেখো আস্থাহীনতা এমন পর্যায়ে চলে গেছে যে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মাকে খুন করে সে ফ্রিজে ঢুকাই রাখছে, তাও আমরা বলছি না যেটা মিথ্যা কথা। তাহলে এই যে আস্থাহীন অবস্থার সুযোগ দিচ্ছে কারা? ক্রিমিনালরা। ধরো যে এজেন্সি করুক তাকে আসামি বানাচ্ছে, সে চিন্তা করছে কি, খোঁজ নিয়ে দেখছে হয়তো তার অনেক সম্পত্তি আছে তার বাবার বা পরিবারের, এখন যদি তাকে আসামি করা যায় তো ওই টাকাটা আমি পাবো। বুঝছো কথাটা? তাহলে আস্থাহীন করা, আস্থাহীন হতে, ধরো তুমি এরা খুব ভালো ছাত্র, আমি জানি ভালো ছাত্র, কিন্তু 2 দিন পরে বললো তোমাদের কার নাম, বলে ফাহাদ, বললেন এখানে ফাহাদ বা ফরহাদ কেউ আছে? হ্যাঁ, তো এখন আমাকে বলা হলো যে ওর পকেটে ইয়াবা পাওয়া গেছে। আমি কিন্তু বলতে পারছি না যে না আমি ছেলেটাকে চিনি, এই কথাটা সাজানো কথা। আমি মনে করছি যে হতেও পারে, হয়তো আজকালকে ছেলে পেলে বিয়াদব হয়ে গেছে, হয়তো ইয়াবা বিক্রি করে। ফলে হচ্ছে কি যে এই আস্থাহীনতা অপরাধের 3 নাম্বারটা। এই যে আমি বলছি যত ধরনের অপরাধ বা সামাজিক দুর্নীতি হয় তার পিছনে আস্থাহীনতা একটা বড় কারণ। তাহলে এই 3টা কারণের মূলে কাজ করছে কোনটা? যে অবাধ মিথ্যাচার। আমরা এমনভাবে মিথ্যা কথা বলি যার কোনো দাড়ি কমা নাই। সমাজে অবাধ মিথ্যাচার, তারপর দেশপ্রেম বা ধর্ম নৈতিকতাবোধ আমাদের মধ্যে একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে ওই যে 1 মাস বাচ্চাদের আমরা ট্রেনিং দিলাম বা যেটা করতে চাইলাম, সেখানে আমরা বলতে চাচ্ছি যে বাচ্চাদেরকে এমনভাবে আমরা বলতে চাচ্ছি যে এই 3টা বদগুণ বাচ্চাদের মধ্যে আসবে না। তাহলে ভবিষ্যতে বাংলাদেশে কোনো এক সময় দেখা যাবে, হয়তো 50-60 বছর পরে এই সমাজটা পাল্টে যাবে। একটা শিশু যখন জন্ম নেয় সে ইনোসেন্টলি জন্ম, তারপরে যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে সে হিন্দু হয়, যদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে সে মুসলিম হয়, সে যদি সৎ পরিবারে জন্ম করে সে সৎ হয়, সে অসৎ পরিবারে জন্মগ্রহণ করে সে অসৎ হয়। বাংলা ভাষাভাষী পরিবারে জন্মগ্রহণ করলে সে বাংলা ভাষা শেখে, অন্য ভাষার পরিবারে জন্মগ্রহণ করলে সে অন্য ভাষা শেখে। তার শিক্ষাটা কিন্তু পরিবার থেকে, সমাজ থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আমাদের এই বাংলাদেশের যে অবস্থা, অল্প কিছু পরিবার বাদে সব পরিবারের মধ্যে ভেজাল। বাপে ঘুষ খায়, ছেলে ছোটোবেলা থেকে মনে করে এটা জায়েজ, পাপ নাই এতে। বাপে চুরি করে, ছেলে মনে করে কি যে চুরি করাটা স্বাভাবিক কাজ, সে চোর হয়। কিন্তু আমাদের সমাজে তো নেই, শিক্ষা প্রতিষ্ঠান এই শুদ্ধাচারের কোনো সুযোগ নেই। থাকতে পারতো একটা সাবজেক্ট শুদ্ধাচারের উপরে, ছোটোবেলা থেকে আমরা ছেলে মেয়েদেরকে শিখাতাম, নাই। এখন আমাদের একজন শ্রদ্ধ মহানুভব মানুষ রাশেদুল স্যার, উনি শুরু করেছেন এই শুদ্ধাচার। উনি যে কোনো আঙ্গিক থেকে শুরু করেন না, করেছেন। শুরু হয়েছে, শুরু হলে একদিন শেষ হবে। উনি অনেক কষ্ট করে আমাদের মোহাম্মদপুরে এসে তোমাদের সঙ্গে কথা বলছেন, তোমাদের শুদ্ধাচারের প্রশিক্ষণ দিচ্ছেন। এই জন্য আমার পক্ষ থেকে, আমার মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে স্যারকে মন থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যে সমস্ত অতিথিবৃন্দ আমাদের এখানে কষ্ট করে এসেছেন দূর দূরান্ত থেকে, ওনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ। আর ছাত্রছাত্রী তোমাদেরকে বলি, প্রথমে একটা জিনিস শুরু হয় ছোট্ট বিন্দু থেকে, তারপরে আস্তে আস্তে এক্সটেনশন হয়। আমরা ধরে নেব তোমরা মোহাম্মদপুরের সেই ছোট বিন্দু, তোমরা শুরু করো, তোমাদের থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। আমরা শুদ্ধ হতে চাই। জীবন তো একদিন চলে যাবে, জন্মগ্রহণ করছি, অনেক কিছু আর্ন করছি, যাওয়ার সময় কিন্তু খালি হাতে। তো আমরা যতদিন বেঁচে থাকি পৃথিবীতে,
একটু শুদ্ধ হয়ে বেঁচে থাকার চেষ্টা করি। এজন্য স্রষ্টাও আমাদেরকে পরকালে পুরস্কার দেবে। তো যেহেতু সময় নেই, সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এবং এর মধ্যে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সমাপ্তি যদিও হয়ে গেছে, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, সম্মানিত এবং প্রিয় মানুষ সিরাজ ভাই বলবার জন্যে আমাকে অনুরোধ করেছেন। এখানে বুলবুল স্যার, ওয়াসিউজ্জামান স্যারকে সবার মানে তাদের অতিথিদের সবার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করে, যদিও স্যার বলেছেন যে তার ছাত্ররা আয়োজনে সহযোগিতা করেছেন, তবুও তিনি নেতৃত্ব না দিলে দয়া করে আজকের এই অনুষ্ঠানটা আসলে এত সুন্দরভাবে শুরুই হতো না, শেষ তো হতোই না। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা জনের নানা রকম শুভ প্রচেষ্টায় গঠিত হোক শুদ্ধ সুন্দর সমাজ, এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ। পরম করুণাময় মহান আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জীবনকেই আরও একটু বেশি সার্থক করে তুলবার ইচ্ছে এবং সাধ্য জুগিয়ে দিন। এই প্রত্যাশা ও শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।